২০-এর যে অভ্যুত্থান, সবাই এই অভ্যুত্থান নিয়ে হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে আমরা সবাই হচ্ছে খুবই উচ্ছ্বসিত বলবো। হ্যাঁ, আমরাও ছিলাম, কারণ জুলাই আন্দোলনের সাথে আমরাও শরিক ছিলাম, আমরাও রাজপথে ছিলাম। কিন্তু দেখেন, আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে লড়াই করার জন্য আমরা রাজপথে গেলাম, আমাদের বাচ্চারা হচ্ছে রাস্তায় রক্ত দিল, প্রাণ দিল। হ্যাঁ, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরপরই হচ্ছে আগস্টের পর হচ্ছে সেপ্টেম্বরে এসে হচ্ছে আমাদের প্রথম আঘাতটা আসলো হচ্ছে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে। এখানে সাম্প্রদায়িক সহিংসতা হলো, 4 থেকে 5 জনের প্রাণ গেল। এটা কেন হবে? আমরা চেয়েছি একটা বৈষম্যহীন রাষ্ট্র, সেই বৈষম্যহীন রাষ্ট্রে 2 মাস না যেতে হচ্ছে আমরা সহিংসতার মুখ আবার দেখলাম। এরপর গেল হচ্ছে আপনার যেই ছেলেরা আমাদের ঢাকা রাজপথে মিছিলে ছিল, সেই ছেলেদের উপর হচ্ছে যখন হচ্ছে এই এনসিটিভির পাঠ্যপুস্তক থেকে হচ্ছে যে গ্রাফিটি সরিয়ে দেওয়ার নিয়ে যে আন্দোলন হলো, সেখানে হচ্ছে নগ্নভাবে হামলা করা হলো 15ই জানুয়ারি। তাহলে হচ্ছে যেই মুখগুলো হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথী ছিল, কয়েক মাসের মধ্যে তারাই হচ্ছে আমার বিপক্ষ হয়ে গেল। তার মানে হচ্ছে তারা মনে প্রাণে বিশ্বাস করে না হচ্ছে আসলে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা পাক। এখানে আমি বলতে চাচ্ছি এই কারণে হচ্ছে, কেন হচ্ছে গ্রাফিতি সারা দেশে গ্রাফিতি আঁকা হয়েছে, কই কেউ তো কোনো আপত্তি করে নাই। মানে যখনই গ্রাফিতিগুলো দেখি তখন হচ্ছে আমাদের মনেও একটা আশার সঞ্চার হলো হচ্ছে এই জেনজি বা আমাদের মধ্যে হচ্ছে তারা অন্তত এইটুকু হচ্ছে ভোটটুকু আমাদেরকে দেখালো হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে সাম্য থাকা দরকার, সমতা থাকা দরকার, আমাদের পারস্পরিক শ্রদ্ধা থাকা দরকার। কিন্তু সেই বৈষম্য আমরা এখানে দেখিনি। যখন হচ্ছে 15ই জানুয়ারি হচ্ছে আমাদের ছেলেদের উপর হামলা করা হলো, স্টুডেন্টদের উপর হামলা করা হলো, কই বড় বড় পার্টিগুলো তো কেউ একটু প্রতিবাদ করলো না, এইটা কোনো বিবৃতি পর্যন্ত দিল না হচ্ছে যে এটা ঠিক হয়নি। হ্যাঁ, তো কাজে হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে মনে প্রাণে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মুখ দিয়ে বলা, শুধুমাত্র হচ্ছে আমরা ভোটের রাজনীতির জন্য হচ্ছে এটা বলা মোটেই ঠিক না। এটা একটা গেল। এরপরে আমি বলি হচ্ছে আমি এখানে হয়তো বা অনেক জায়গা থেকে প্রতিনিধিত্ব করছেন, তো আমি আদিবাসীদের ক্ষেত্রে যে আদিবাসী শব্দ নিয়ে বলি। আমরা যেই স্বৈরাচারের যে সরকার ছিল, তার যে 15-16 বছরের যে একটা দাপট ছিল, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সবাই আন্দোলন করলাম। হ্যাঁ, তাদের হচ্ছে অভ্যুত্থানের পর হচ্ছে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় হচ্ছে, এবং শুধু পার্বত্য চট্টগ্রাম না, আদিবাসীদের বেলায় হচ্ছে এটা পরিবর্তন হলো না। সেটা হচ্ছে সরকারিভাবে বলা হলো হচ্ছে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না। কেন? আওয়ামী লীগ সরকার যা করে গেছে সব কিছু আমরা উলটপালট করে দিচ্ছি, কেন আওয়ামী লীগ সরকার যেটা চাপিয়ে দিয়ে গেল সেটা কেন হচ্ছে আমরা লুপে নিলাম? এই জায়গাটা হচ্ছে দৃষ্টিভঙ্গির একটা সবচেয়ে বড় প্রশ্ন আমি মনে করি। কারণ হচ্ছে কেন সরকারিভাবে বলা হবে, আদিবাসী শব্দ বলা হবে না? আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় প্রথম বক্তব্যে হচ্ছে তিনি বলেছেন আদিবাসী শব্দ, এরপরে হচ্ছে প্রতিবাদ আসলো কেন আদিবাসী শব্দ বলল। এই যে এগুলো তো হচ্ছে দ্বিমুখী এবং দ্বিচারিতার একটা বিষয়। আর কথায় কথায় বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে হচ্ছে বিচ্ছিন্ন করা হবে, অথচ দেখেন স্বাধীনতার পর 71-এর স্বাধীনতার পর থেকেই হচ্ছে আমরা দাবি করে আসছি সংবিধানে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। আমরা জাতিগতভাবে যারা সংখ্যালঘু আছি, ভিন্ন ভিন্ন জাতিসত্তা আছি, তাদের যেন সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তো অন্তর্ভুক্ত হতে যাচ্ছি, কিন্তু আমাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আরেকদিকে বলা হচ্ছে আমরা নাকি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। তো বিচ্ছিন্নতাটা কে চাচ্ছে? ওইটা কি আমরা চাচ্ছি, নাকি হচ্ছে বিশাল জনগোষ্ঠীর যে প্রতিনিধিত্ব করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র করছে? এই প্রশ্ন হচ্ছে আমাদের তোলা উচিত, সেটা আমি মনে করি। এরপরে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধির যে নির্বাচন, আপনার হয়তো বলবেন হচ্ছে কই পার্বত্য চট্টগ্রাম থেকে তো হচ্ছে আপনাদের প্রতিনিধি হয়। যদি আমরা বলি বীর বাহাদুর, দীপঙ্কর তালুকদার, কুজেন্দ্রলাল ত্রিপুরা থেকে শুরু করে যারা, কিন্তু তারা হচ্ছে বড় বড় দলগুলোর প্রতিনিধিত্ব করে। তারা হচ্ছে নিজেদের স্বার্থ জাতিগত বা একটা সামগ্রিক যে স্বার্থের চাইতে হচ্ছে তাকে তার দলীয় পত্তা বজায় রাখার জন্য হচ্ছে তাকে এমন অবস্থান নিতে হয়, এবং সে মানসিকভাবে হচ্ছে এটা নিজেকে হচ্ছে ওভাবে গড়ে ওঠে যে সে বিএনপি করছে, সে আওয়ামী লীগ করছে, সে জামাত করছে, সে অন্য কিছু ভাবতেই পারে না। সে সামগ্রিক চিন্তার চাইতে হচ্ছে তার দলীয় জায়গায় দলে হচ্ছে তার চেয়ারটা বজায় রাখার জন্য হচ্ছে তাকে সে ভূমিকা নিতে হয়। কাজে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি আমরা বলতে পারি না। তো সেই কারণে আমি আজকে দাবি করব, সেটা হচ্ছে সামনে ইলেকশন আছে,
বিএনপি বলেন, জামাত বলেন, যেহেতু এখন আওয়ামী লীগ নাই এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, আমি তাদের কাছে এইটুকু মানে আবেদন করব, সেটা হচ্ছে তাদের নির্বাচনী ইশতেহারে যেন এই যে জাতিগত যে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের বিষয়ে যেন সুস্পষ্টভাবে তাদের অঙ্গীকার থাকে। এই ইশতেহারে অঙ্গীকার হচ্ছে আগামী দিনের হচ্ছে রাষ্ট্র পরিচালনায় তাদের হচ্ছে রাষ্ট্র পরিচালনা একটা পাথেয় হয়ে থাকবে। আমি সে কারণে সেটা বিশ্বাস করি, যেহেতু আমাদের সময় কম, সে কারণে হচ্ছে আমি খুব বেশি বলতে চাচ্ছি না। একটাই মানে আমার দাবি হবে হচ্ছে সেটা, পার্বত্য চট্টগ্রামকে হচ্ছে আলাদাভাবে দেখবেন না। যে জিনিসটা হচ্ছে আপনার মানে আমরা বরাবরই দেখে আসছি, সেটা হচ্ছে সবসময় যেটা বলা হয় তারা আমরা কেন তারা হব? আমরা কি এদেশের নাগরিক নই? আমি কি আমার কি মানে আমি ভোট প্রয়োগ করছি, কই আমার ভোটের মানে ভোটের দাম তো দেওয়া হচ্ছে না। আমি তো আমার ভোটটা দিচ্ছি, আমার মতামত দিচ্ছি আমি, হ্যাঁ। তো আমি কেন তারা হব? কখনো তো আমরা বলতে পারি না হচ্ছে। অথচ যেই বাংলাদেশের হচ্ছে আজকে মানে সেনাবাহিনী থেকে শুরু করে হচ্ছে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তি মিশনে গিয়ে হচ্ছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, সেই জায়গায় বাংলাদেশের জায়গায় হচ্ছে আজকে অশান্তি, পার্বত্য চট্টগ্রামে একটা অশান্তি বয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমি মনে করি হচ্ছে এক্ষেত্রে সেনাবাহিনীরও একটা বিশাল ভূমিকা, আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল ভূমিকা আছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে হচ্ছে ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যেন থাকে। একইভাবে হচ্ছে মানে যারা হচ্ছে ক্ষমতার বসবেন, হয়তো বা সবাই তো বসবে না, সব পার্টি তো আর ক্ষমতায় আসবে না। যেই দল ক্ষমতায় আসুক বা একটা দল বা দুটো দল ক্ষমতায় আসবে, কোয়ালিশন করে হলেও আসবে, তারা বাদেও যারা অন্য দলগুলো আছে প্রত্যেকের যেন এই অঙ্গীকার থাকে হচ্ছে এই দেশে শান্তি রাখার জন্য হচ্ছে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু দল মত, ইভেন আমি বলবো হচ্ছে সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি যারা আছে তারা যেন হচ্ছে এই ক্ষেত্রে একটা সুস্থ ভূমিকা রাখে। আমরা সবাই এদেশের নাগরিক। আমরা বারবার বলি হচ্ছে বাংলাদেশ একটি বহুজাতি, বহুভাষা, বহু সংস্কৃতির দেশ। আমরা যেন সেটা হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করি এবং কাজেও সেটা করি। তো এখানে সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে জুলাই সনদ। আমরা সবাই জুলাই সনদ নিয়ে খুবই একটা আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম। তো জুলাই সনদের প্রথম যে সংস্কারের বিষয় হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে ভাষা। বর্তমান যে সংবিধানে লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রভাষা, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, একদম ফুল স্টপ দিয়ে এরপর আর কোনো ভাষাকে শিখি না। আমি তো বাংলা আমার মাতৃভাষা না, আমাকে কেন জোর করে বলানো হবে হচ্ছে বাংলা আমার মাতৃভাষা পড়তে হবে? এই বিষয়গুলো হচ্ছে আমি মনে করি আজকে যারা বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তারা যেন সুস্পষ্টভাবে, কারণ তারাও কিন্তু গত 15-16 বছরে বৈষম্যকী জিনিস ওনারা হারে হারে টের পেয়েছেন। কাজে এই আমাদের 50 বছরের যে মানে বৈষম্যের যে মানে উপলব্ধি, সে উপলব্ধিতে তারাও কিন্তু 15 বছরে পেয়েছেন। কাজে আমি মনে করি হচ্ছে আমরা সবাই হচ্ছে বৈষম্যের শিকার, আমরা আবার নতুনভাবে বাংলাদেশ শুরু করি, এটাই আমাদের প্রত্যাশা হওয়া দরকার। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা রাজনৈতিক দল, আর বাকিরা সবাই হচ্ছে আমরা আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলতে এসেছি এবং এইটাও ধরে নিচ্ছি আগামী নির্বাচনের পরে হয়তোবা এই 3 রাজনৈতিক দল থেকে কেউ না কেউ ক্ষমতায় বসবেন। এনসিপি আজকে আসেনি, এনসিপির সাথে যেহেতু জামায়াত আছে তার মানে ধরেই নিচ্ছি তারাও হ্যাঁ 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 প্রতিনিধিত্ব আছে। তো সেই হিসেবে হচ্ছে তারা হচ্ছে আগামীতে ক্ষমতায় আসবেন। তো আমি প্রথমে বলবো হচ্ছে এখানে জামায়াতের প্রতিনিধি আছেন হেলাল উদ্দিন ভাই, উনি খুব সুন্দর করে বললেন যে হচ্ছে তাদের যে যারা চাকরি হারিয়েছেন বা যারা হচ্ছে অনেক অসুবিধার মধ্যে ছিলেন তাদের জন্য তারা কি করেছেন, এবং সবচেয়ে তিনি যেটা গুরুত্ব দিলেন সেটা হচ্ছে নারী ও শিশুদের জন্য পাবলিক প্লেসে বা বিভিন্ন জায়গায় যে নারীদের জন্য বা শিশুদের জন্য মায়েদের জন্য অসুবিধার জায়গার কথা বলেছেন। তো আমি এইটুকু বলবো হচ্ছে আমিও কিন্তু কথা বলেছি যে দেশের হচ্ছে যারা ভিন্ন ভিন্ন জাতিসত্তা রয়েছে তাদের বিষয়ে আমি জানি না তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, উনি থাকলে নিশ্চয়ই বলতেন। তো আমি তারপরও আশা করব তাদের যে ইশতেহার, নিশ্চয়ই এখনও ইশতেহার হচ্ছে, যেহেতু এত স্বল্প সময়ের মধ্যে ইলেকশনটা হচ্ছে, ইশতেহারে হচ্ছে এই জাতিগত সংখ্যালঘু যারা আছে বা ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের বিষয়ে হচ্ছে সুস্পষ্টভাবে ওনাদের নিশ্চয়ই ইশতেহারে একটা অঙ্গীকার থাকবে এবং সে অঙ্গীকার অনুযায়ী, কারণ আমি এটা বিশ্বাস করি হচ্ছে যারা ক্ষমতায় আসবে বা যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এই যে যারা আজকে মানে
কথায় বলে না যে ঘর পড়া গরু হচ্ছে সিঁদুরে মেঘে ভয় পায়। স্বাভাবিক, আমরা এত বছর ধরে যে একটা বঞ্চনার মধ্যে চলে এসছি, হ্যাঁ, সময় পার করে এসছি। আপনারাও হচ্ছে 15 বছর আপনারা হাঁপিয়ে উঠেছেন, আর আমরা আজকে স্বাধীনতার পর 50টা বছর ধরে আমরা এই একই সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি, আর আমাদের অবস্থা কি অবস্থা। তো আমাদের স্বাভাবিকভাবে আমরা যে ভয়ের সংস্কৃতির মধ্যে যে থাকি, সেই ভয়কে মানে তাড়ানোর জন্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে অবশ্যই উদ্যোগ নিতে হবে। আমরা যারা ভয়ের সংস্কৃতির মধ্যে থাকি তাদেরকে আস্থায় আনতে হবে, বা বিশ্বাসের মধ্যে আনতে হবে, যাতে হচ্ছে আমরা অন্তত নির্ভরতার একটা জায়গা খুঁজে পাই, নিরাপত্তার একটা জায়গা খুঁজে পাই। শুধুমাত্র জামায়াতে ইসলাম না, এখানে বিএনপি আছে এবং বা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সবার কাছে, আমাদের সব রাজনৈতিক দলগুলো, প্ল্যাটফর্মগুলোর কাছে আমাদের এটাই আবেদন থাকবে হচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি হলে পরে হচ্ছে আসলে একটা সুন্দর একটা সমৃদ্ধ দেশ হবে। সমৃদ্ধ বলতে হচ্ছে মনের দিক থেকে সমৃদ্ধ হতে হবে, কারণ মন সমৃদ্ধ না হলে কখনো সম্পদ দিয়ে কাজ হবে না। মন মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, মনকে হচ্ছে আরও উদার করতে হবে, তখনই হচ্ছে আমরা একটা সুন্দর একটা দেশ করতে পারবো।